দেখতে দেখতে ভোটের ট্রেন ১.৫ শতক পর্বের মাইলফলকে স্পর্শ করল। বহু রক্তের পরের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের একটি ভালো ভবিষ্যতের জন্য যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের মধ্যে, ভোট আর চলতি রাজনীতির নানা ইস্যুর সঙ্গে আমরা সেই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। এর ধারাবাহিকতায় আজকের ভোটের ট্রেনেও আমরা কথা বলতে চাই ভোট, রাজনীতি এবং সংস্কার নিয়েই আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। সংস্কার ইস্যুতে আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। দলটির একজন নেতা আমাদের সঙ্গে যুক্ত আছেন। চলুন এক নজরে দেখে নেই যে ঐকমত্য কমিশনের সঙ্গে বড় দাগে দলটির কী কী ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা দেখছি যে দলটি এই ঐকমত্য কমিশন মানে ৬টি যে কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২১টিতে একমত হয়েছে, ২৩টিতে আংশিক একমত এবং ২২টিতে দ্বিমত পোষণ করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যাপারে একমত দলটি এবং উচ্চ কক্ষে তারা আনুপাতিক নির্বাচনের ব্যাপারেও একমত। তবে উচ্চকক্ষ যে ১০৫ সদস্য বিশিষ্ট, তারা বলছে না ১০০ আসনেই উচ্চকক্ষ হওয়া উচিত। যে ৫টি আসন রাষ্ট্রপতির কোটায় রাখা ছিল, তারা বলছে যে এটি প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী ২ বারের বেশি নয়, এই প্রস্তাবেও তারা একমত। সংসদের নেতা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন একই ব্যক্তি, কিন্তু তারা বলছে যে ওই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান নয়, এভাবে তারা প্রস্তাবটি দিয়েছেন। তারা বলছে যে নিম্নকক্ষ ৪০০ আসনের ব্যাপারে তারা একমত এবং নারীদের জন্য যে ঘূর্ণায়মান পদ্ধতিতে ১০০ আসন নির্ধারণ করা হয়েছে বা যেভাবে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেই ব্যাপারেও তারা একমত। একটি আলাদা সাংবিধানিক কাউন্সিল, যেটিকে বলা হচ্ছে এনসিসি, গঠনে ব্যাপারেও তারা একমত। তবে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে ওই এনসিসিতে না রাখতে তাদের একটা প্রস্তাব আছে। এর কারণ হলো যে তারা মনে করছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে রাখলে অন্যান্য যে এনসিসির যারা সদস্য থাকবে তারা আসলে স্বাভাবিক বা নিরাপদ বোধ করবে না বা তারা সংকোচ বোধ করবে মতামত জানানোর ক্ষেত্রে। এসব কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকা অতিথির আলোচনা শুনব। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য এবং নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান আকবর খান। আকবর খান, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। প্রথমেই আমরা আমাদের দর্শকদের দেখালাম যে আপনারা বড় দাগে কী কী কথা বলেছেন ঐকমত্য কমিশনের সঙ্গে। শুরুতে আপনার সঙ্গে আলোচনা করতে চাই যে আপনার দলের যিনি সাধারণ সম্পাদক সাইফুল হক, উনার বক্তব্যের একটা প্রতিক্রিয়া নেব। উনি আজকে এই ঐকমত্য কমিশন থেকে বের হয়ে বললেন যে আন্দোলনের মাধ্যমে মানুষের বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে, তা যেন হতাশায় পরিণত না হয়, দুঃস্বপ্নে পরিণত না হয়। আমরা সে লক্ষ্যে সবাই কাজ করছি। একই সঙ্গে এটাও বলল যে আমরা পুরনো জমানায় ফিরতে চাই না, যে ব্যবস্থা একটি দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দলে পরিণত করে, দলের নেতৃত্বকে চূড়ান্ত ফ্যাসিবাদী দুঃশাসকে পরিণত করে। জনাব আকবর খান, আপনার কাছে জানতে চাই যে সেই ব্যবস্থাটা আসলে কি ব্যাখ্যা করবেন, যে কোন ব্যবস্থা থাকলে বা কোন ব্যবস্থা থাকার কারণে একটা দল এই চূড়ান্ত ফ্যাসিবাদে পরিণত হয়? জি, ধন্যবাদ আপনাকে এবং এখন টিভির এই ভোটের ট্রেন এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আসলে আমরা জানেন যে এই দেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে। সেই সংস্কার কমিটিগুলো তাদের ইতিমধ্যে এই সংস্কারের কাজ তারা আলোচনা করে ঠিক করেছেন। প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যমত্যের কমিশনও গঠন হয়েছে, যার সহসভাপতির দায়িত্ব পালন করছেন ডক্টর আলী রিয়াজ। আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে 5টি সংস্কার কমিশনের বিষয় যুক্ত করে একটি শীট দেওয়া হয়েছে। সেখানে 166টি অনেকটা এমসিকিউ টাইপের। আকবর ভাই, আমরা তো ওইগুলো দর্শকদের ওইটার মোটামুটি হাইলাইটটা বা উল্লেখযোগ্য অংশটা দেখাইলাম। এখন যেটা আপনার কাছে শুনতে চাচ্ছি যে এই যে একটা কর্তৃত্ববাদী শাসনের একটা পরাজয় হলো, আপনার নেতা বলল যে একটা ব্যবস্থার কারণে একটা শাসক ফ্যাসিবাদী হয়, মানে কোন ব্যবস্থাটার কারণে একটা শাসক ফ্যাসিবাদী হয় এবং কোন জায়গায় আপনারা সংস্কারটা চাচ্ছেন? সেটা হচ্ছে যে আমরা আসলে এটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সংবিধানে আমাদের প্রধানমন্ত্রীর যে নিরঙ্কুশ কর্তৃত্ববাদী একক যে ক্ষমতা তাকে সাংবিধানিকভাবে দেওয়া হয়েছিল, সেইটা আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই। আমরা এখানে সুস্পষ্ট বলেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতাকে ভারসাম্য আনতে হবে। সেটা করতে যে আমরা বলেছি যে একই ব্যক্তি দলের প্রধান, আবার তিনি
প্রধানমন্ত্রী, আবার তিনি সংসদ উপনেতা। একজন ব্যক্তি যদি এরকম তিনটা ক্ষমতা বা প্রধান থাকে, তাহলে এই ক্ষমতাটা কেন্দ্রিকতা চলে আসে, ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা আমরা স্পষ্ট। আকবর ভাই, আপনি কথা আগাবেন, আপনার কাছে মাঝখানে আরেকটু একটু নোট দেই। তার মানে এই অবস্থা তো এখন সংবিধানে আছে, তাই তো? এটা যদি থাকে এবং এর পরে যারা ক্ষমতায় আসবে, তাহলে সেই প্রধানমন্ত্রীকে স্বৈরশাসক হতে পারে নাকি? না, আমরা তো এখানে জাতীয় ঐক্যমত্য যে কমিশন, সকল রাজনৈতিক দল যারা এখানে মতামত দিচ্ছেন, যেটা ন্যূনতম ঐক্যমত হবে, সেটার ভিত্তিতে আমাদের একটা জাতীয় সনদ স্বাক্ষরিত হবে বা জুলাই সনদ স্বাক্ষরিত হবে। এই সনদ যারা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যারা সরকার গঠন করবে, তারা এটাকে বাস্তবায়ন করবে। সেই পূর্ব এগ্রিমেন্ট হিসেবে তারা এটা এই সনদে স্বাক্ষর করবে। আমরা আমাদের নেতা সাইফুল হক এবং আমাদের পার্টি আমরা যেটা বলতে চাচ্ছি, যে আমরা গত 16 বছর 3টি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। সেই জমানায় আমরা ফিরে যেতে চাই না। আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধি নির্বাচিত হবে, একটা সরকার গঠন হবে, জনগণ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারবে। সেই ব্যবস্থা চালু হওয়ার পরে প্রধানমন্ত্রী যাতে আবারও এই একক ক্ষমতা কেন্দ্রিক তার যে শাসন ব্যবস্থা চালাবে, তার ভারসাম্যের কথা আমরা সেখানে বলেছি। আমরা বলেছি রাষ্ট্র সে এমন একটি সংবিধান ব্যবস্থা করবে যে নাগরিকের তার রাজনৈতিক পরিচয়, তার ধর্মীয় পরিচয়, তার মতাদর্শিক পরিচয় কিংবা তার লিঙ্গীয় কোনো পরিচয়ের কারণে সে যাতে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয়, সে যাতে তার কোন অধিকার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্র এমন একটা ব্যবস্থা করবে। স্পষ্ট। আকবর ভাই, কিন্তু আপনি বলছেন যে এই একটা চার্টার্ড হবে এবং সেখানে একটা প্রতিশ্রুতি থাকবে যে ক্ষমতায় আসলে যারাই ক্ষমতায় আসবে তাদের এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে সেই জিনিসটা আগে বাস্তবায়ন নয় কেন? এবং এর আগে যে ইতিহাস দেখা গেছে যে এরকম তো আরো অনেক সংস্কারের আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তো এসে সেগুলো বাস্তবায়ন করেনি। এই ব্যাপারেও আপনার প্রতিক্রিয়া নেব, তবে তার আগে নিতে হবে একটি বিরতি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে বিরতিতে। বিরতির পর স্বাগত। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য এবং নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান আকবর খান। তার সঙ্গে আমরা আলোচনায় যাচ্ছি। আকবর ভাই, আমরা কথা বলছিলাম, আপনার কাছে দুইটা প্রশ্ন রেখে গেছি। আমার মনে হয় এই দুইটা প্রশ্নের উত্তর আপনি দিবেন। তার সঙ্গে আমার মনে হয় এই কথাটা যুক্ত করে দিলে ভালো হয়। যেমন আপনার যে নেতা, উনি আরও আরেকটা মন্তব্য করলেন যে ঐক্যমত্য কমিশন যদি মুন্সিয়ানাত দেখাতে পারে, তাহলে একটা বড় ঐক্যমতে পৌঁছানো সম্ভব। এখন এই যে আপনারা কি আশা করেন, আপনারা কি নির্বাচনের আগেই কোনো কিছু বাস্তবায়ন চান? আর মানে কতটা ঐক্যমত্যে যেতে পারে, মানে কি কি বিষয়ে? যেমন ধরুন সামনে তো একটা ইলেকশন, এই যে আইনসভার যে সংস্কার, সেটা কি হতে পারে এই ইলেকশনের আগে? আচ্ছা, এখানে আপনাকে বলে রাখি যে এই ঐক্যমতের যে বিষয়গুলি, এখানে অনেকগুলো বিষয় আছে খুবই সাংবিধানিক। এটা সাংবিধানিক বিষয়, কোনো অনির্বাচিত সরকার আসলে এটা বাস্তবায়ন করতে পারবে না, সংবিধানগতভাবে পারবে না। আমাদের বিগত 90 সালের যে অভিজ্ঞতা, 3 দলের রূপরেখা, 3 জোটের রূপরেখায় আমাদের যে ঐক্যমত হয়েছিল, পরবর্তীতে যারা সরকারে গিয়েছে তারা মূলত দেশের মানুষের সাথে সেটা এক ধরনের প্রহসন করেছে, সেটা তারা বাস্তবায়ন করেনি। সেজন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা যে এই জাতীয় ঐক্যমতের ন্যূনতম যে ঐক্যমত্যটা হবে, সেটা আমরা যে জুলাই সনদ বলেন বা ন্যাশনাল এগ্রিমেন্ট বলেন, সেখানে আমরা স্বাক্ষর করে রাখতে চাই, যাতে পরবর্তীতে যে সরকার গঠন করবে তারা যাতে এটা বাস্তবায়ন করতে বাধ্য হয়। তারা যদি সেটা বাস্তবায়ন না করে, তাহলে তারা বিগত দিনের রাজনৈতিক দলগুলোর মতো তারাও জনগণের সাথে এক ধরনের প্রহসন করেছে, এইভাবে এটা বলে। না আকবর ভাই, অনেকে তো বলছে যে এটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব, মানে আগেই, মানে অর্ডিন্যান্সের কথাও তো অনেকে বলছে, আবার কেউ কেউ গণপরিষদের কথা বলছে। আপনারা বলছেন যে না, পরে সরকারি করুক। আমরা যে সমস্ত বিষয় অর্ডিন্যান্স না, অনেকে এখানে গণভোটের কথা বলতেছে বা অন্য কোনো বিষয়। আমরা যে সমস্ত বিষয় সংস্কার করতে চাই, সেই সমস্ত বিষয় আসলে সাংবিধানিক বিষয়। সেগুলো এই পরবর্তী সরকার, আমরা একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছে এগ্রিমেন্ট করে যেতে চাই। এই এগ্রিমেন্ট করা পর্যন্ত এই সরকারের যে কমিশনগুলি, তারা
জুনের মধ্যে যদি শেষ করে তারপরে তারা মানে নির্বাচনের দিকে যেতে পারে। নির্বাচনের পরে এগুলা এগ্রিমেন্টগুলি বাস্তবায়িত হবে। আরেকটা যেটা মানে বলছিলেন যে আমরা এই সংস্কার কমিশন এবং এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা প্রত্যাশা করি, যেহেতু এই সরকার আমাদের সমর্থন আছে, আমরা সমর্থন অব্যাহত রেখেছি আমাদের প্রস্তাবিত। আমরা এখানে বলতে চাই যে জাতীয় যে ঐক্যমত্যটা তৈরি হয়েছে, এখানে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেটাকে ধরেই এগ্রিমেন্টটা করা দরকার। বেশি যদি এই সংস্কার করতে চায়, বেশি যদি রশি টানাটানি করে, তাহলে আসলে কি আমরা যেটা চাই সেটা হবে না। জনগণের প্রত্যাশা আছে এই সরকারের প্রতি যে ন্যূনতম একটা সংস্কার করে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া। যদি সেটা না হয় তাহলে যত সময় বৃদ্ধি পাবে এই সরকারের, নানা ধরনের এই তৎপরতা এখানে কাজ করতে পারে, নানা ধরনের এই ব্যর্থতা এখানে ঢুকে যেতে পারে, আমাদের আসল যে কাজটা সেটা তখন ব্যাহত হবে। সেজন্য আমরা এই সরকারের প্রতি, এই কমিশনের প্রতি আশাবাদী যে আমাদের যে ঐক্যমতের বিষয়গুলি এগুলিকে এক জায়গায় করে, ওনারা বলেছেন ন্যূনতম সবাই যেটা একমত হবেন সেটাই ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হবে। তাহলে এটাকে সবাই যেহেতু মতামত দিয়েছেন, তাহলে এটাকে দ্রুত একত্রিত করে দেশের মানুষের কাছে এটা উপস্থাপন করা, যে সমস্ত রাজনৈতিক দলগুলি এই প্রস্তাব দিছে, এই সমস্ত প্রস্তাবের উপর ভিত্তি করে আমরা এই আকবর ভাই এখানে প্রশ্ন হলো যে জনগণেরও তো একটা আকাঙ্ক্ষা আছে, জনগণ তো একটা বড়সড় সংস্কার চায়, এটা নানান ধরনের সামাজিক মাধ্যম আছে, অনেক আলাপ আলোচনার মাধ্যমে উঠে আসছে। আপনার কাছে প্রশ্ন হলো যে যদি মানে খুব কম ব্যাপারে বা অধিকাংশ ব্যাপারে যদি একমত না হয় দলগুলো, তখন কি এই জন আকাঙ্ক্ষা সেটাকে কিভাবে গুরুত্ব দেওয়া হবে? আপনি আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আকবর ভাই, একদম শেষ প্রান্তে আমরা আছি। বিরতির আগে আপনার কাছে বলছিলাম যে আসলে মানে যদি কোনো ব্যাপারে যদি একমত না হয় তাহলে কি সংস্কার হবে না। আরেকটা ব্যাপার হলো যে আপনারা যারা প্রগতিশীল রাজনীতির চর্চা করেন, মানে তাদেরকে মানে একটা প্রচার কিংবা এরকম একটা ব্যাপার আছে যে আপনারা একটু ধর্মবিদ্বেষী, মানে আসলে কি এই যে ধর্মপন্থী যে দলগুলো এখন একটু আলোচনা আসছে, তারা বলছে আগে তারা নির্যাতনের শিকার ছিল, আসলে আপনার তাদের প্রতি কোনো অ্যালার্জি আছে? প্রথমত বলি যে এই ঐক্যমত মানে হচ্ছে এখানে জনগণের একটা অংশ প্রতিনিধিত্ব করছে রাজনৈতিক দলগুলির মধ্য দিয়ে। সুতরাং এখানে একটা ঐক্যমতে আমরা অবশ্যই পৌঁছাবো, এটা আমরা আশা করছি। দ্বিতীয়ত যে কথাটা বললেন, এটা অ্যাবসলিউটলি আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা বা একটা অপবাদ, প্রপাগান্ডা যে আমরা ধর্ম বিদ্বেষী। বামপন্থী রাজনৈতিক দলগুলো, প্রগতিশীল রাজনৈতিক দল, আমরা যারা সংগঠন করি, আমরা জনমানুষের কথা বলি, শ্রমজীবী মানুষের কথা বলি, শ্রমিক কৃষকের কথা বলি। সেই ক্ষেত্রে দেশে প্রচলিত ডানপন্থী রাজনৈতিক দলগুলো হচ্ছে, আমরা তাদেরকে বলি যে ওনারা ধনিক শ্রেণীর দল, শ্রেণীগত পার্থক্যের কারণে ডানপন্থী বামপন্থী আখ্যা দিতে পারেন। আমরা শ্রেণীগত দিক থেকে মনে করি যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলি, দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলি ধনিক শ্রেণীর দল, এবং অনেক দলগুলি ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করে। আমরা মনে করি ধর্ম বিশ্বাস যার যার, তার ব্যক্তিগত ব্যাপার। তার মানে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে আছে তাদের প্রতি আপনাদের বিশেষ কোনো অ্যালার্জি নেই। আকবর খান, ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।